জ্যামিতিক সমানতা বা জিওমেট্রিক আইসোমারিজম। এই জ্যামিতিক সমানতাটা হচ্ছে কিন্তু আমরা আগে পড়ছিলাম যে স্টেরিও সমানতার দুইটা ভাগ ভাগ আছে। একটা হচ্ছে জ্যামিতিক সমানতা, যেটাকে আমরা সিস্টান সমানতা বলি। আরেকটা হচ্ছে আলোকসূত্রীয় সমানতা। মানে যে জ্যামিতিক সমানতাটা কি? জ্যামিতিক সমানতা হচ্ছে যে যৌগ যৌগের কার্বন কার্বন দ্বিবন্ধন যখন থাকে, তখন কি হয়, তাদের অক্ষ বরাবর ফ্রিলি মুভ ঘুরতে পারে না। ঘুরতে না পারার কারণে কি হয়, তাদের কনফিগারেশন ভিন্ন ভিন্ন হয়। ভিন্ন ভিন্ন কনফিগারেশন যুক্ত দুই ধরনের যৌগ সৃষ্টি হয়, যাদেরকে বলা হয় হচ্ছে জ্যামিতিক সমাণু। এরূপ যৌগের ধর্মকে বলা হয় জ্যামিতিক সমানতা বা সিস্ট্রান্স সমানতা। তাহলে জ্যামিতিক সমানতার মূল কারণ হচ্ছে যে দ্বিবন্ধন। এই দ্বিবন্ধনের অক্ষ বরাবর মুক্তভাবে ঘুরতে পারে না, যার ফলে বিভিন্ন কনফিগারেশন যুক্ত হয়ে দুই ধরনের যৌগ সৃষ্টি করে। এখন জ্যামিতিক সমানতার শর্ত হচ্ছে দুইটা। প্রথম হচ্ছে এ বি সি ইকুয়াল ডাবল বন্ড সি এ পি, অথবা এ বি সি ডাবল বন্ড সি এ ডি। এই ধরনের সংকেত যুক্ত প্রতিস্থাপিত অ্যালকিন জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। অর্থাৎ যদি একটা অ্যালকিনে প্রতিস্থাপিত অ্যালকিনের ক্ষেত্রে যদি আমরা দেখি যে দুইটা কার্বন আছে, একটা কার্বনের সাথে লাগানো দুইটা গ্রুপ সেম, অথবা দুইটা গ্রুপ এইদিকে এ বি আছে, এইদিকে এডি আছে, মানে দুইটা দুই জায়গাতেই আছে, শুধু পরের গ্রুপ বি আর ডি এর ক্ষেত্রে হচ্ছে ভিন্ন। এই ধরনের মিল যদি থাকে তাহলে হচ্ছে তারা জ্যামিতিক সমানতা শো করতে পারবে। তাহলে এখানে আমরা ঝটপট একটা এক্সাম্পল দেখে, যে এক্সাম্পল দেখলে সে হচ্ছে এই এ বি সি ডাবল বন্ড সি এ বি কি, যে এটা বুঝে চলে আসবে। যেমন হচ্ছে এখানে যে এই যে সিস বিউটিন, বিউট টু ইন বা বিউটিন টু, আর হচ্ছে ট্রান্স বিউট টু ইন দেখানো হয়েছে। এইটার ক্ষেত্রে দেখো, কার্বন কার্বন, এখানে কার্বনেতে হাইড্রোজেন সিএইচ থ্রি, এখানে কিন্তু সেম। তার মানে এইটাকে যদি আমি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে কি হবে, সি এ বি। আবার এইদিকেও এ এবং বি পাওয়া যাচ্ছে। তো এইটাই, এরকম যদি হয় তখন হচ্ছে তারা এই সমান্তরালটা শো করবে। তো এই জ্যামিতিক সমান্তরালটা শো করার সময় মানে মূলত ব্যাপারটা কি করবে, সেটা হচ্ছে দেখো এখানে হচ্ছে এক পাশে এক দ্বিবন্ধ মানে এক সাইডে হাইড্রোজেন আছে, আর এখানে হচ্ছে কি উল্টা পাশে হাইড্রোজেন একটা এইদিকে, আর তার উল্টার দিকে হচ্ছে এখানে আরেকটা মিথাইল গ্রুপ এইদিকে। মিথাইল গ্রুপ এখানে না হয়ে সেটা কি নিচের দিকে এখানে চলে গেছে। তাহলে এটা হচ্ছে এদিকে একদিকে থাকলে হচ্ছে সিএস, আর উল্টা দিকে থাকলে হচ্ছে কি সানস। মানে একদিকে থাকলে সিস, আর মানে উল্টা বিপরীত দিকে থাকলে হচ্ছে ট্রান্স বলা হবে। এটাই হচ্ছে জ্যামিতিক সমানতাকে সিস ট্রান্স সমানতা বলার কারণ। এটা আরো দুইটা এক্সাম্পল আমরা দেখে নিতে পারি, যেমন হচ্ছে প্যান্ট টু ইন, সিস প্যান্ট টু ইন এর ক্ষেত্রে যে হাইড্রোজেন গ্রুপ দুইটা এক সাইডে। আর এটা হচ্ছে যে এ বি, আর একটা ছিল কি এ ডি। এখানে কি দেখো এই দুইটা হাইড্রোজেন আছে, কিন্তু এই দিকে দুটো গ্রুপ ভিন্ন। এরকম হইলেও তারা জ্যামিতিক সমানতা শো করতে পারে। এটা হচ্ছে সিস, কারণ হাইড্রোজেন দুইটা গ্রুপ সেম দিকে। আর ট্রান্স হলে কত হবে, এই দিকে একটা, তার বিপরীত দিকে হচ্ছে সেটা চলে আসছে। আর এখানে দুইটা ভিন্ন ভিন্ন হলেও সমস্যা হবে না। এটাও কি এক প্রকারের জ্যামিতিক সমানতা। চাক্রিক যোগের ক্ষেত্রে কখনো কখনো এই ক্যারেক্টারিস্টিকটা পাওয়া যায়, যেমন সিস ওয়ান টু ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। সিস এর ক্ষেত্রে দেখো এই যে নিচে 1 নাম্বার আর 2 নাম্বার কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত আছে, এখানে নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা এক সাইডে। কিন্তু এইদিকে দেখো হাইড্রোজেন উল্টা দিকে চলে গেছে, এই যে একটা হাইড্রোজেন এখানে, আর একটা হাইড্রোজেন হচ্ছে ওই যে ওই দিকে চলে গেছে উল্টা দিকে। তাইলে এটাও কি এক প্রকারের জ্যামিতিক সমানতা। এখানে এই জ্যামিতিক সমানু হইতে গেলে তাদের কিছু সাধারণ ধর্ম থাকবে। যেমন হতে ট্রান্স সমাণু যেটা, তার হচ্ছে গলনাঙ্ক বেশি, আর সিস যেটা তার হচ্ছে গলনাঙ্ক কম। কারণ হচ্ছে ট্রান্স যখন হয় তখন প্রতিসমতার কারণে ক্যালাস্টেরিসে অণুগুলা খুব নিকটে অধিক আকৃষ্ট থাকে, তাই এর সুস্থিতি অপেক্ষাকৃত বেশি হয়। যেমন একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে সিনামিক অ্যাসিডের ক্ষেত্রে, এর সিস গলনাঙ্ক হচ্ছে 68 ডিগ্রি, আর ট্রান্স গলনাঙ্ক হচ্ছে
133 ডিগ্রি। সিস যেটা সেটা হচ্ছে সুস্থিতি কম, আভ্যন্তরীণ শক্তি বেশি। সিস সমানুর দহন তাপ তাইলে কি হবে? বেশি হবে, মানে এটা কি গলানোর জন্য হচ্ছে আহ, বেশি বেশি তাপ ইয়ে হবে, দহন বেশি তাপ, দহন তাপ বেশি হবে। ট্রান্স সমানুর ক্ষেত্রে হচ্ছে সিস সমানুর ঘনত্ব, পানিতে দ্রাব্যতা এবং প্রতিসরাঙ্ক বেশি হয়। তাহলে সিসের ক্ষেত্রে বেশি হচ্ছে কি ঘনত্ব, পানিতে দ্রাব্যতা আর হচ্ছে প্রতিসরাঙ্ক। আর সিস ট্রান্স সমানুর উদাহরণ যদি আমরা দেখি, ম্যালেইক অ্যাসিড আর হচ্ছে ফিউমারিক অ্যাসিড। এই যে এখানে ম্যালিক অ্যাসিড দেখানো হচ্ছে, ফিউমারিক অ্যাসিড দেখানো হচ্ছে। এখন তারা কেন সিস্টান্স হলো? কারণ এই দেখো এখানে হাইড্রোজেন দুইটা দুই দিকে, এখানে হাইড্রোজেন দুইটা উল্টার দিকে। আর অন্য যে সি ডাবল এইচ বা CO2 এইচ যেটা যাই বলি, এটার ক্ষেত্রে কি এখানে শুধু সেম সাইডে, এখানে কি বিপরীত সাইডে। এখানে গলনাঙ্ক ভিন্ন হয় কারণ কি সি সেটটার ক্ষেত্রে দেখো 135 ডিগ্রি, আর ট্রান্সের ক্ষেত্রে হচ্ছে 287 ডিগ্রি। তার মানে কি ট্রান্সটার গলনাঙ্ক কি অনেক বেশি, আর সিসের গলনাঙ্ক কি কম। এখন আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে ফিউমারিক অ্যাসিড যেটা সেটা হচ্ছে যে অ্যানহাইড্রাইড গঠন করে না, কিন্তু ম্যালিক অ্যাসিড কি গরম করলে সে অ্যানহাইড্রাইড গঠন করে। যেমন দেখো এই যে ম্যালিক অ্যাসিড, এটাকে 160 ডিগ্রিতে গরম করছে। গরম করার পরে সেখানে থেকে একটা পানি বেরিয়ে গেছে, পানি বেরিয়ে যে এখানে কি ম্যালিক অ্যানহাইড্রাইড গঠিত হয়েছে। তাহলে আমরা আহ, একটা MCকিউ দেখতে পারি যে জ্যামিতিক সমানতার শর্ত কোনটি, সেটা হচ্ছে কি প্রতিস্থাপিত অ্যালকিন হইতে হবে। এই যে আরো তিনটা বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে প্রশ্নে পরীক্ষার মধ্যে ছোট ছোট কোশ্চেন হিসেবে আসতে পারে যে সিস সমাণুর পানিতে দ্রবণীয়তা বেশি কেন, সেটা ব্যাখ্যা করো। কঠিন অবস্থায় সিস সমাণুর কেলাসে হচ্ছে অণুগুলো কি 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 থাকে না, সুষ্ঠুভাবে বিন্যস্ত থাকে না। এই সিস সমাণুর কেলাসিটিতে অণুগুলোর মধ্যে ট্রান্স সমাণুর তুলনায় ল্যাটিস শক্তি কম থাকে। আর পোলার দ্রাবক পানির ডাইইলেকট্রিক ধ্রুবকের মান বেশি, তাহলে মানে হচ্ছে যেমন 80, 80। আর কম ল্যাটিস শক্তিযুক্ত শীর্ষমাণুগুলো পানির ডাইরেক্ট্রিক ধ্রুবক যেহেতু বেশি হয়, তার আকর্ষণ বেশি হয়, সেহেতু তারা কি খুব বেশি দ্রবীভূত হয়। তাহলে সিসের দ্রবণীয়তা বেশি। সিসের হচ্ছে স্ফুটনাঙ্ক ও ঘনত্ব ট্রান্স সমাণুর চাইতে বেশি হয়। তরল বা গ্যাস যখন হয় তখন এক্ষেত্রে হচ্ছে উম, যেমন ভিন্ন হয়, সিস সমান স্ফুটনাঙ্ক ঘনত্ব ট্রান্স সমান যেতে বেশি। লিকুইড বা গ্যাসীয় অবস্থায় সিস সমানুতে দ্বিবন্ধনের দুই পাশে অণুর যে কার্বন শিকল থাকে তারা হচ্ছে বাইক্যা যায়, মানে বেঁকে গিয়ে কম প্রসারিত হয়। এবং এর দুই প্রান্তের দুটি মূলক, যেমন ধরো সিস বিউট টুইন, এর বেলায় হচ্ছে মিথাইল মূলক থাকবে, এটাকে কাছাকাছি নিয়ে আসবে। ফলে পাশাপাশি অণুগুলা ঘনিষ্ঠ হতে পারে এবং সিস সমাণুর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল ট্রান্সের চাইতে বেশি হবে। তাই সিস সমাণুর স্ফুটনাঙ্ক ও ঘনত্ব ট্রান্স সমাণুর চাইতে বেশি হয়। যেমন সিস টু বিউটিনের স্ফুটনাঙ্ক হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াস, ঘনত্ব হচ্ছে 0.621। আর ট্রান্স বিউটিনের স্ফুটনাঙ্ক হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস এবং ঘনত্ব হচ্ছে 0.604 হয়। এটা হচ্ছে লিকুইডের মানে লিকুইড বা গ্যাসীয় ক্ষেত্রে সিসের স্ফুটনাঙ্ক বেশি হবে এবং ঘনত্ব বেশি হবে। আর হার্ড অবস্থায় হচ্ছে যে যখন হার্ড অবস্থায় থাকবে তখন হচ্ছে সিসের হার্ড অবস্থায় হচ্ছে ট্রান্সের গলনাঙ্ক বেশি। লিকুইড অবস্থায় সিসের স্ফুটনাঙ্ক বেশি, আর হার্ড অবস্থায় ট্রান্সের গলনাঙ্ক বেশি কিন্তু সিসের গলনাঙ্ক হচ্ছে কম। এখানে আরেকটা প্রশ্ন দেখতে হবে, সেটা হচ্ছে যে ডাইইলেকট্রিক ধ্রুবক কি, ডাইইলেকট্রিক ধ্রুবকের
সংজ্ঞা। ডাইইলেকট্রিক ধ্রুবকের সংজ্ঞা হচ্ছে যে কোনো তরল দ্রাবক দ্বারা কেলাসাকার দ্রবকে দ্রবীভূত করার ক্ষমতাকে হচ্ছে ডাইইলেকট্রিক ধ্রুবক বলে। মানে ধরো পানিতে একটা জিনিস, মনে করো পানিতে চিনি বা অন্য কোনো একটা কিছু মিশাবা, এক্ষেত্রে দ্রবকে দ্রবীভূত করার যে ক্ষমতা, পানির যে পানিতে দ্রবীভূত করার যে ক্ষমতা, সেটা হচ্ছে ডাইইলেকট্রিক ধ্রুবক। হাইড্রোজেন বন্ধন গুচ্ছ পানি অণুর পোলারিটির মাত্রা বেশি, তাই পানির ডাইইলেকট্রিক ধ্রুবক হচ্ছে কি 80। পানির সর্বাধিক দ্রাবক রূপে প্রায় আয়নিক যৌগ সমযোজী যৌগকে সবচেয়ে বেশি দ্রবীভূত করতে পারে। মিথানলের ডাইইলেকট্রিক ধ্রুবক হচ্ছে 30, তাই মিথানলে আয়নিক গ্যালাস দ্রবীভূত হয় কম। এগুলো এমসিকিউতে আসতে পারে যে পানির ডাইইলেকট্রিক ধ্রুবক কত, তখন উত্তর হবে কি 80। মিথানলের ডাইইলেকট্রিক ধ্রুবক কত, সেটা হচ্ছে 30। পানির ডাইইলেকট্রিক ধ্রুবক বেশি হওয়ার কারণ কি? কারণ হচ্ছে তার অণুর পোলারিটির মাত্রা বেশি। হচ্ছে জ্যামিতিক সমাণুর ব্যাখ্যা কি? আধুনিক অরবিটাল সংস্করণ যে মতবাদ আছে সেটা অনুযায়ী হচ্ছে জ্যামিতিক সংস্করণের ব্যাখ্যা দেওয়া যায়। এখানে যে সিগমা বন্ধন আছে একক বন্ধন অবস্থায় আছে, এখানে হচ্ছে পাই বন্ধন অবস্থায় আছে। তো সিগমা বন্ধনে এখানে এ বি, এখানেও এ বি। পাই বন্ধনে এখানে এ বি, এ বি আছে একটা, এটা একটা রূপ। আবার হচ্ছে এখানে বি এ, মানে উল্টে গেছে আর কি। এই যে বি বি এ, উল্টা দিক থেকে যুক্ত হয়েছে। মানে এটা ঘূর্ণনের কারণে হচ্ছে দুই দিক দিয়ে পাশাপাশি ভিন্ন প্রকারের অতিক্রমণ করে এখানে হচ্ছে পাই বন্ধন গঠিত হয়েছে। আর সিগমা বন্ধনের ক্ষেত্রে হচ্ছে এই জিনিসটা হবে না। ফলে উভয় কার্বন পরমাণু দ্বিবন্ধনে আবদ্ধ হবে এবং দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণু তাদের অক্ষ বরাবর আবর্তন করতে পারে না। দ্বিবন্ধনযুক্ত কার্বন পরমাণুদের একটি করে সদৃশ পরমাণু বা মূলক থেকে যেসব প্রতিস্থাপিত অ্যালকিন, যেমনটা আগে বলা হয়েছিল এ বি সি ডাবল বন্ড সি এ বি, এমন স্টাইলের যতগুলো হবে সবগুলো হচ্ছে দুইটা ভিন্ন ভিন্ন ত্রিমাত্রিক গঠন করতে পারবে। অথবা আরেকটা ক্ষেত্রে আমরা যেটা দেখছিলাম যে এখানে একটা ভিন্ন হইতে পারে, এ বি সি এর জায়গায় হচ্ছে এ সি এ ডি, এরকম হইলে হচ্ছে দুইটা ভিন্ন ত্রিমাত্রিক যৌগ ত্রিমাত্রিক কাঠামো স্ট্রাকচার গঠন করতে পারে। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রতিস্থাপিত অ্যালকিন সমূহে জ্যামিতিক সমানতা বা সিস্টান সমানতার উদ্ভব ঘটে। এখানে এই যে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমাদের চোখের যে রড সেল আছে, রডপসিন, ভিটামিন A1 অ্যালকোহল বা রেটিনল থেকে উৎপন্ন রেটিনাল থেকে 20টা কার্বনের রেটিনাল গঠনে 15টা কার্বনের মূল শিকল হচ্ছে 5টা মিথাইল মূলক শাখা শিকল রূপে আছে। এই কার্বন শিকল অন্তর্ভুক্ত 5টা হচ্ছে দ্বিবন্ধন, এক প্রান্তে C1 এর সাথে C6, এখন হচ্ছে সিগমা বন্ধন বা একক বন্ধনে যুক্ত হয়ে 6টা কার্বন এর একটি বলয়। আর অন্য প্রান্তে 15টা কার্বনের একটা ইয়ে থাকবে, সেখানে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ থাকবে। এর কেবল কার্বন 11 নম্বর এবং কার্বন 12 নম্বরে হচ্ছে কার্বন কার্বন দুইটা বন্ধন থাকবে, এই যে এখানে দুই দিকে একই সেম সাইডে হাইড্রোজেন। তার মানে হচ্ছে এটা সিস কাঠামো। এই সিস কাঠামো যখন আলোর ফোটন শক্তির প্রভাবে প্রভাবিত হয়, তখন তাদের পাই বন্ধন ভেঙে সিগমা বন্ধনগুলোকে অক্ষ আবর্তন করে, এবং সবগুলোকে হচ্ছে ট্রান্স সময় সৃষ্টি করে। তাহলে আলোক শক্তি আবর্তন রূপে গতি শক্তি পেয়ে গেল। এবং এই বন্ধন ভাঙ্গনের পরে রেটিনালের যে রড সেলের প্রোটিন থাকে সেগুলো আলাদা হয় এবং প্রোটিন গঠনে কি হয়, চেঞ্জ আসে বা বিকৃতি আসে। তার ফলেও কিন্তু এই রেটিনা কোষে আয়ন প্রবাহ হয় এবং অপটিক নার্ভের ইলেকট্রন ইলেকট্রিক পালস যেটা, সেটা ব্রেনের মধ্যে যাইতে পারে। এর ফলে আলো প্রভাবিত হয়ে অল ট্রান্স সমাণু আবার আগের অবস্থায় সিস অবস্থায় ফিরে আসে। 11 নম্বরের যে সিস রেটিনালের ফোটন শক্তি যেটা, সেটা পর্যায়ক্রমিক অল ট্রান্স রেটিনালে যে পরিবর্তন হয়, আবার আগের অবস্থায় ফিরে আসে, আবার পরিবর্তন হয়ে আবার আগের অবস্থায় ফিরে আসে, এভাবেই রেটিনাতে হচ্ছে দৃষ্টিশক্তির প্রকাশ পায়। তাহলে এই যে সমানতা, এটা কিন্তু যে বিভিন্ন ফিজিওলজিক্যাল কাজে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেমন আমাদের এই যে দৃষ্টিশক্তির ক্ষেত্রে এই যে একটা দেখা গেল যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা সে রাখতেছে।